এনসিপির পদযাত্রা ঘিরে উত্তপ্ত গোপালগঞ্জ। শহর জুড়ে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব। ইউএনও পুলিশের গাড়িতে আগুন ভাঙচুর, ৩ জন আহত। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ। এই দিনেই নিহত হন আরও ৫ শিক্ষার্থী। ছেলে হত্যার বিচার দেখতে চান সাইদের মা বাবা। ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো নৌকা প্রতীক। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়া এই সিদ্ধান্ত, বলছে কমিশন। এবং মানিকগঞ্জে নদী ভাঙনে নিঃস্ব পদ্মাপাড়ের বাসিন্দারা। নৈপথ্যে অপরিকল্পিত ড্রেজিং আর অবৈধ বালু উত্তোলন, ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসনের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধিয়াসুর এলাকায় ইউএনওর গাড়ি বহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা। এর আগে সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ইউএনও বলেন, জাতীয় নাগরিক পার্টির মাস জুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে। কর্মসূচি বানচালের জন্য নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই সহিংস আক্রমণ চালায়। দর্শক, এই নিয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন মাসুদ পারভেজ। মাসুদ, গোপালগঞ্জ শহর জুড়ে কি এখন উত্তেজনা চলছে? এনসিপি নেতারা কি এখনো সেখানে আছেন? এনসিপি জাতীয় নাগরিক পার্টির যে কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি এর অংশ হিসেবে আজ সকাল বেলা 11টার দিকে কিন্তু গোপালগঞ্জ পৌর পার্কের যে মুক্ত মঞ্চ আছে সেখানে কিন্তু এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের এসে এখানে কিন্তু যে সমাবেশ করার কথা ছিল, কিন্তু বেলা 11টা পেরিয়ে গেলেও এখন একটা গড়িয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু গোপালগঞ্জে এসে পৌঁছেনি। এবং সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি যে এনসিপির গোপালগঞ্জের জেলায় যারা সমন্বয়ক বা এনসিপির নেতৃবৃন্দ আছে তারা কিন্তু সকল প্রস্তুতি, মঞ্চ তৈরি থেকে শুরু করে সকল প্রস্তুতি সম্পন্ন করে তারা এখানে সমবেত হয়েছে। কিন্তু আসার যে সময় ছিল বেলা 11টা, সে সময় 2 ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত গোপালগঞ্জে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসতে পারেনি বা আসেনি এখন পর্যন্ত। আর এছাড়াও এই এনসিপির যে গোপালগঞ্জের যে পদযাত্রার কর্মসূচি, এই কর্মসূচিকে ঘিরে কিন্তু গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। যেমন সকাল 9:30টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর বাস স্ট্যান্ড এলাকায় পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। এছাড়াও গান্ধিয়াসুর এলাকায় কিন্তু সদর উপজেলার ইউএনও তার গাড়িতে কিন্তু হামলা করা হয়েছে। এই ঘটনায় কিন্তু ইউএনওর যে গাড়ি চালক রয়েছেন তিনি কিন্তু আহত হয়েছেন। তো গোয়েন্দা সংস্থার অনুযায়ী আমরা জানতে পেরেছি যে এই ঘটনার পরে এ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী 7 জনকে গ্রেফতার করেছে। এখন পর্যন্ত কিন্তু এনসিপির নেতৃবৃন্দ আসেনি গোপালগঞ্জে। যারা এনসিপির নেতৃবৃন্দ যারা আছে তারা কিন্তু মঞ্চে বক্তব্য, কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ দুপুর 1টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত গোপালগঞ্জে পৌঁছেনি। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ। মাসুদ, আপনাকে ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাই। জুলাই গণ অভ্যুত্থানে রংপুরে প্রথম শহীদ হন আবু সাইদ। 2024 সালের এই দিনে সারা দেশে পুলিশ ও ছাত্রলীগের হামলায় নিহত হয় আরও 5 শিক্ষার্থী। এর ফলে আন্দোলনে ছড়িয়ে পড়ে সারা দেশ। শুরু হয় প্রতিরোধ সংগ্রাম। শহীদ আবু সাইদের সেই আত্মত্যাগের গল্পই থাকছে ওবায়দুল হক মারুফের প্রতিবেদনে। রংপুরের পীরগঞ্জের প্রত্যন্ত গ্রাম, এখানেই চিরনিদ্রায় শায়িত আবু সাইদ। বিশ্ববিদ্যালয়ে পড়লেও গ্রামে ছিলেন সবার আপনজন। সাধারণ পোশাক, সাধারণ জীবনযাপন, কেউ বুঝতেই পারেনি এই অতি সাধারণ আবু সাইদই ইতিহাসের পাতায় জায়গা করে নেবেন। আবু সাইদ ভাই অনেক ধার্মিক আর
মানে ইসলামিক মাইন্ডে ছিলেন আর ভালো ছিলেন। খুব ভালো লাগে যে আমাদের গ্রামে এরকম ছেলে ছিল। ছেলেটা মরে গেল, কিন্তু ওর রক্ত বৃথা যায়নি। আজ যারা মুক্ত পরিবেশে কথা বলতে পারছে ও বাইরে আসতে পারছে, তাদের জন্যই জীবন বিলিয়ে দিল আবু সাইদ। আর যেন স্বৈরাচার সরকার যেন না আসে, এই বাংলার বাড়ি দেশ দশ যেন সকলেই শান্তিতে বসবাস করতে পারে, সেই রকম একটা সুনির্দিষ্ট সরকার যেন প্রতিষ্ঠিত হয়। আমার ছেলে যাই হত্যা করছে তার সুনির্দিষ্ট যেন বিচার হয়। শোক মিশে আছে গর্বে। সাইদের মা আজও অপেক্ষায়, মৃত্যুর আগে অন্তত তার ছেলের হত্যাকারীদের বিচার হবে। এক পক্ষ ভালো লাগে, এক পক্ষ আমার ছেলে গেছে, এই জন্য ভালো একদিক লাগে না, ফিরে এক পক্ষে ভালো আছে, দেশের জন্য শহীদ হয়ে গেছে। আজ যেন বাংলাদেশে আর এই যেন কখনই যান না হয়, কারো যেন মায়ের যেন বুক খালি না হয়। শুধু গ্রাম নয়, ঢাকা সহ সারা দেশে আজও সাইদের স্মরণে মিছিল, শ্রদ্ধাঞ্জলি। শিক্ষার্থীদের কণ্ঠে আজও শোনা যায়, সাইদের রক্ত বৃথা যেতে দেব না। 2024 সালের 16 জুলাই, সেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে সারা দেশে। ছাত্রদের উপর চালানো হয় দমন পীড়ন। নিহত হন আবু সাইদ সহ 6 শিক্ষার্থী, আহতের সংখ্যা শতাধিক। ভাই যখন হাত প্রসারিত করলেন এরকম করে আমি গুলি করেন আমাকে, আসলে ওনার কল্পনা ছিল না যে আমাদের দেশের একজন আমরা স্বাধীন নাগরিক, সেখানে প্রশাসন মানে আমাদেরই প্রশাসন, আমাদের দেশের প্রশাসন যে আমাদের উপর একটা নির্বিচারে হত্যার উদ্দেশ্যে গুলি করবে, এটা আমাদের অকল্পনা ছিল। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তাদের পরিকল্পনা ছিল যে বাংলাদেশের মধ্যে যেন বৈষম্য সৃষ্টি না হয়, এটাই তাদের পরিকল্পনা ছিল। আবু সাইদের হত্যা মামলায় সংশ্লিষ্ট সবার বিচার দাবি করছি। একটা বৈষম্যহীন একটা রাষ্ট্র গড়ে উঠুক। আবু সাইদ আজ আর নেই, কিন্তু তার রক্তেই জন্ম নিয়েছে একটি প্রতিরোধের ইতিহাস। তার কবর আজ শুধুই এক সমাধিস্থল নয়, হয়ে উঠেছে প্রতীক, প্রতিরোধ আর মুক্তির প্রতিজ্ঞা। আবু সাইদের স্বপ্ন আজও জ্বলে উঠছে প্রতিবাদের মশালে। ইতিহাস তাকে মনে রাখবে একটি আন্দোলনের প্রথম বীর শহীদ হিসাবে। যাদের রক্ত ও নানা রকম ত্যাগের বিনিময়ে নতুন পথ পেল বাংলাদেশ, সেই সমস্ত শহীদ ও বীরদের উপরে যারা নির্বিচারে গুলি চালিয়েছে, সেই গণহত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে আবু সাইদের পরিবার ও রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সে বিচার দ্রুতই কার্যকর হবে এমন প্রত্যাশাও তাদের। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে ওবায়দুল হক মারুফ, মোহনা টেলিভিশন। জুলাই শহীদ দিবস হিসেবে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল বেসরকারি প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশি মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এবার অন্যান্য প্রসঙ্গ। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হলো আওয়ামী লীগের নৌকা প্রতীক। বুধবার সকালে নির্বাচন কমিশনের ওয়েবসাইট ঘুরে দেখা যায়, নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই। এর আগে মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে নৌকাকে আবার শিডিউলভুক্ত করায় কমিশনের কাছে প্রশ্ন তোলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে আগামী আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ায় প্রতীকটি অন্যত্র সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন কমিশন। বর্তমানে ইসির তফসিলভুক্ত ৬৯টি প্রতীকের মধ্যে ৫০টি প্রতীক বরাদ্দ রয়েছে রাজনৈতিক দলের জন্য, যার মধ্যে স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগেরও প্রতীক রয়েছে। নির্বাচন কমিশনের সবশেষ খবর জানাতে আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোদাসির আলী। মোদাসির, ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে নেওয়ার বিষয়ে কমিশনের কোনো বক্তব্য পেয়েছেন কি এখনো? যে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য ইসির পক্ষ থেকে দেয়া হয়নি, এবং কি যে কোনো ব্রিফ হবার যে কথা রয়েছে সেটি এখনও শুরু হয়নি। তবে যে কোনো সময় হতে পারে ব্রিফ, এরকম একটি ব্যাপার কিন্তু রয়েছে। এদিকে যতটুকু জানা গিয়েছে যে যেটুকু আমরা জানতে পেরেছি যে ইসির একজন ব্যবস্থাপনা কমিটির এক কর্মকর্তা বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম যেটি জানিয়েছে আমাদেরকে, যে সেটি হচ্ছে এই যে নৌকা প্রতীকটি বাদ দেওয়া হয়েছে এটি মূলত ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে এটি করা হয়েছে। তবে
এ বিষয়ে কিন্তু ইসি এখনও আনুষ্ঠানিক ঘোষণাও বা কোনো ধরনের কোনো কিছু বলেনি, এবং আমরা যতটুকু কথা বলার চেষ্টা করেছি সে বিষয়ে সত্যিকার অর্থে আমরা সুস্পষ্ট কিছু জানতে পারিনি। তো সুতরাং এই বিষয়টিও যে একদম স্পষ্ট তা কিন্তু নয়, এবং ঊর্ধ্বতন কর্মকর্তার বলতে ঠিক ইসির ভেতরেই যে ঊর্ধ্বতন কর্মকর্তা নাকি এর বাইরেও কোনো উচ্চপদস্থ কোনো কর্মকর্তার নির্দেশে এরকমটি করা হয়েছে কিনা সে বিষয়টিও কিন্তু এখনও স্পষ্ট নয়। তবে যতটুকু যেটা হয়েছে যে এই নৌকা প্রতীক সরিয়ে দেওয়ার ব্যাপারটি কিন্তু বিভিন্ন মহল থেকে একটা দাবি ছিল, তো সেটা বলা যায় যে এই দাবির প্রেক্ষিতে কিন্তু একটা চাপ ছিল ইসির উপর। তো সেই প্রেক্ষিতে বলাই যেতে পারে যে সেই চাপের প্রেক্ষিতেই কিন্তু এই বিষয়টি হয়তোবা ইসি সিদ্ধান্ত নিয়েছে। তো এখন পর্যন্ত যেহেতু কোনো ব্রিফ হয়নি, তবে যে কোনো সময় হতে পারে, এবং এরপরই কিন্তু একটি বিষয় স্পষ্টভাবে জানা যাবে যে ঠিক কার নির্দেশে এবং ঠিক এর মানে এটি কি চিরস্থায়ী কিনা বা আপাতত অস্থায়ী কিনা, এরকম বিষয়ে কিন্তু একটি স্পষ্ট জানা যাবে। তো যতক্ষণ না পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমরা ইসির কাছ থেকে না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিষয়ে স্পষ্টভাবে করে কোনো কিছু বলা যাচ্ছে না। তো ইসির থেকে এই ছিল এই পর্যন্ত পাওয়া আমার কাছে তথ্য। মুদাসির, আপনাকে ধন্যবাদ। নদী ভাঙনে নিঃস্ব হচ্ছে মানিকগঞ্জের পদ্মাপাড়ের হাজারো পরিবার। হাজার বিঘা জমি ও শত শত বসতবাড়ি নদীগর্ভে বিলীন হলেও থামছে না পদ্মার অপরিকল্পিত ড্রেজিং। ইজারার শর্ত ভেঙে বালু উত্তোলন করলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। শরীফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মাপাড়ের মানুষের বর্ষা এলেই দিন কাটে ভাঙন আতঙ্কে। সেই সাথে আরেক আতঙ্কের নাম অপরিকল্পিত ড্রেজিং। বর্ষা আর অপরিকল্পিত ড্রেজিংয়ে ইতোমধ্যে ভাঙনে উপজেলার অন্তত 13টি মৌজা নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়া হুমকিতে রয়েছে উপজেলার নদী, বাঁধসহ শতাধিক সরকারি স্থাপনা। তবুও থামছে না অপরিকল্পিত ড্রেজিং। ডেজার মেজার লাগায়, বড় বড় ডেজার লাগায়, ওই বল গেট করে বালি টালি নেয়, যার জন্য আমাকে যে জায়গা জমি বাড়ি ঘর এগুলি ভেঙে নিয়ে যাইতেছে। বাড়ি ভেঙে যায়, গাঙ্গে ধরে ভেঙে ভেঙে হরি বাড়িঘর পদ্মা নদীতে ভাঙে নিয়ে গেছে। এখন আমরা সর্বহারা। জায়গায় জায়গায় ডেজার দিয়ে মাটি কাটতেছে। এগুলো সরকার ভাবে এগুলো বন্ধ করতে পারলে মনে হয় নদী ভাঙনটা থামবে। ইজারার শর্ত ভঙ্গ করে নির্ধারিত সীমানার বাইরে গিয়ে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। এই ডিজার দিয়ে বালি নেওয়ার কারণে আরো বেশি ভাঙতেছে এই চর। আমরা সরকারের কাছে আবেদন করি যে এই ডিজারটা যেন উঠায় দেয়। আমি বালির মহলে কোনো কিছু বলতে পারবো না, আমি তাকে হাতে মাইর খামনি যাইছে তারা। যদিও ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি নির্ধারিত সীমানায় থেকেই বালু উত্তোলন করা হচ্ছে। এখানে নির্ধারিত সীমানা নির্ধারণ করে থাকে, সেখানে তো আমাদের উত্তোলন করা হচ্ছে। সীমানার বাইরে যাওয়ার তো কোনো আমাদের স্কোপই নাই। জেলা প্রশাসক বলছে, নিয়ম না মেনে ইজারার শর্ত ভঙ্গ করে নির্ধারিত সীমানার বাইরে গিয়ে বালু উত্তোলন করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা বৈধভাবে ইজারা নিয়েছেন ওনারা যদি ওনাদের যে নির্ধারিত স্থান আমরা সরকারি নিয়ম অনুযায়ী দেখিয়ে দিয়েছি এর বাইরে বালু উত্তোলন করে, তাহলে সেটা সম্পূর্ণ বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করতেছি। আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতেছি, পাশাপাশি আমরা থানায় নিয়মিত মামলাও দায়ের করতেছি। ঘরবাড়ি, ফসলি জমি বাঁচাতে অপরিকল্পিত ড্রেজিং বন্ধে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন, প্রত্যাশা নদী তীরবর্তী মানুষের। আফরিন পপি, মোহনা সংবাদ। মুন্সিগঞ্জ পৌরসভার সড়ক যেন মৃত্যুফাঁদ। প্রথম শ্রেণীর এই পৌরসভার সড়কগুলো খানাখন্দ আর ছোট বড় গর্তে ভরা। প্রতিনিয়তই দুর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারীদের। শিগগিরই সড়ক সংস্কারে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। মোহাম্মদ সুজনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারি। মুন্সিগঞ্জ জেলার কাজের জন্য একমাত্র যাতায়াতের সড়ক মুক্তাপুর সুপারমার্কেট। এই সড়কে চলাচলে ভোগান্তি শহরবাসীর পিছু ছাড়ছে না। মানিকপুর 10তলা থেকে গণকপাড়া মোড় পর্যন্ত সড়কে শত শত খানাখন্দ। সরকারি গুরুত্বপূর্ণ অফিসে যাতায়াতে দিনভর প্রাণচাঞ্চল্য থাকে শহরের প্রাণকেন্দ্র পুরাতন কাচারি। দীর্ঘদিন ধরেই বিভিন্ন সড়কে সংস্কার কাজ না করার অভিযোগ তুলেছেন পৌরবাসী। রাস্তা ভাঙাচুরা অনেক জনজানা কষ্ট হয়, প্যাসেঞ্জারেরও কষ্ট হয়, আমাদেরও কষ্ট হয়। বহুত গাড়ি চলাফেরা করে এবং প্রায় সময় দুর্ঘটনা ঘটে এই ভাঙাচুরা রাস্তার মধ্যে। একটা গাড়ি দেয়া একটা লোক যাইতে পারে না কাচারি। জায়গা ভালো জায়গা, এই জায়গায় কাম ধরছে, আর জেনে যে ভাঙ্গা
এনে কোনো হাতি দেয় না। এই রাস্তার মধ্যে এত খারাপ রাস্তা আমার মনে হয় না বাংলাদেশে কোথাও আছে। সরকার কাছে একটাই আবেদন, আমাদের মুন্সিগঞ্জের রাস্তাটার প্রতি হেরাতেন একটু তাকায়। সমস্যা সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন পৌরসভার এই প্রকৌশলী। এস্টিমেট পাঠানো হয়েছে, এখানে প্রায় 18 থেকে 20 কোটি টাকার একটা বিউটিফিকেশন সহ মাঝখানে আইল্যান্ডগুলো আছে, দুই পাশে ড্রেনেজ ব্যবস্থাটাও খারাপ আছে, ব্রিক্স ড্রেন আছে, ওগুলা ভেঙে আমরা আরসিসিতে রূপান্তর করব। এটাও এস্টিমেট করা হয়েছে। আগামী 1 থেকে 1.5 মাসের ভিতরে ওই প্যাকেজটিও টেন্ডারে যাইতে পারবো। দ্রুত সংস্কার করে সড়কটি চলাচলের উপযোগী করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। নওগাঁর মান্দায় সেতু না থাকায় ভোগান্তিতে আছে 50 গ্রামের মানুষ। এতে বেশি দুর্ভোগে পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থী ও রোগীরা। আত্রাই নদীর ওপর সেতু নির্মাণ হলে বদলে যাবে এসব গ্রামের মানুষের জীবনচিত্র। হাবিবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। নওগাঁর মান্দা উপজেলায় প্রসাদপুর খেয়াঘাটে আত্রাই নদীর ওপর একটি সেতুর অভাবে ভোগান্তিতে অন্তত 50 গ্রামের মানুষ। সেতু না থাকায় খেয়াঘাটই একমাত্র ভরসা। তাতে পারাপারে ভোগান্তির পাশাপাশি প্রায় ঘটছে দুর্ঘটনা। তাই একটি সেতুর দাবি এলাকাবাসীর। ঝুঁকিপূর্ণ ব্রিজ, এখানে রুগীদের নিয়ে বা আমাদের নিজেদের মোটরসাইকেল নিয়ে পার হতে গেলে অনেকটা কষ্ট করতে হয়। পানি হলে ওটা পায় না, এখানে কাদো পানি আমার এই জুতা পিছলে অল্প তারপরে গেল না তো এই ব্রিজ পার হতে খুব মুশকিল। প্রসাদপুর খেয়াঘাটে সেতু নির্মাণের জন্য ইতোমধ্যে সেখানকার সয়েল টেস্ট করা হয়েছে। দ্রুত কাজ শুরু করতে পারবেন বলে জানান এই কর্মকর্তা। আসার আগে অলরেডি এই কাজগুলো হয়ে গেছে, দেখেন প্রক্রিয়াধীন অবস্থায় আছে। আশা করি আমরা অচিরেই এই ফ্রি সার্টিফিকেট প্রকার পেলে ভোগান্তি লাঘবে দ্রুত একটি সেতু নির্মাণ করবে কর্তৃপক্ষ, এমনটাই আশা এলাকাবাসীর। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বরতায় একদিনে আরও 61 ফিলিস্তিনি নিহত হচ্ছে। এ নিয়ে মোট নিহতের সংখ্যা পৌঁছালো 58,479 জনে। এদিকে লেবাননে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর 5 সদস্য সহ 12 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ইন্দোনেশিয়া থেকে আমদানি হওয়া পণ্যের শুল্ক কমিয়ে 19% এনেছে যুক্তরাষ্ট্র। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। ইসরায়েলি বিমান হামলায় গাজায় একদিনে আরও 61 ফিলিস্তিনি নিহত হয়েছে। মঙ্গলবার উপত্যকাটির বিভিন্ন এলাকায় দখলদার বাহিনীর লাগাতার বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। এ নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 58,479 জনে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গাজার 16টি এলাকার বাসিন্দাদের বাধ্যতামূলক স্থান ত্যাগের নির্দেশনা দিয়েছে। এই তালিকায় রয়েছে জাবালিয়া শরণার্থী শিবিরও। ফলে হাজারো মানুষ আতঙ্কে এলাকা ছেড়ে পালাচ্ছে। আল জাজিরা তথ্য মতে মানুষ গাধার গাড়ি ব্যবহার করে গন্তব্যহীনভাবে পালাচ্ছে। লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 12 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর 5 সদস্যও রয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী বলছে লেবাননের বেকা উপত্যকা অঞ্চলে হিজবুল্লাহর অভিজাত যোদ্ধাদের প্রশিক্ষণ শিবির ও অস্ত্রাগার লক্ষ্য করেই এই বিমান হামলা চালানো হয়। সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত বিরোধের জেরে ইসরায়েলের ক্ষমতাসীন জোট থেকে পদত্যাগ করেছেন রাজনৈতিক দল ইউনাইটেড টোরা জুডাইজম ইউটিজের 6 সদস্য। এতে খানিকটা চাপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অন্যদিকে ইন্দোনেশিয়া থেকে আমদানি হওয়া পণ্যের শুল্ক কমিয়ে 19% করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া মেক্সিকান টমেটোর উপর 17% হারে শুল্ক আরোপ করেছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। গ্লোবাল সুপার লিগে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্স। এবারে তারা মোকাবিলা করবে দুবাই ক্যাপিটালসকে, যেখানে খেলছেন বাংলাদেশ দলের সাকিব আল হাসান। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে খেলা। প্রথম 2 ম্যাচ জিতে ফাইনালে যাবার দৌড়ে এগিয়ে রয়েছে রংপুর। আজ জিতলে একদম নিশ্চিত হয়ে যাবে শিরোপা লড়াইয়ের মাঠে যাওয়ার টিকিট। বর্তমানে 4 পয়েন্ট নিয়ে টেবিলে 2 নম্বরে অবস্থান করছে রংপুর রাইডার্স। বিপরীতে 3 ম্যাচ খেলে 1 জয় ও 2 হারে 4 নম্বরে রয়েছে দুবাই। শেষ করবো মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার।
এনসিপির পদযাত্রা ঘিরে উত্তপ্ত গোপালগঞ্জ। শহর জুড়ে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব। ইউএনও পুলিশের গাড়িতে আগুন ভাঙচুর, 3 জন আহত। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ। এদিনেই নিহত হন আরও 5 শিক্ষার্থী। ছেলে হত্যার বিচার দেখতে চান সাইদের বাবা মা। ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো নৌকা প্রতীক। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ার সিদ্ধান্ত, বলছে কমিশন। এবং মানিকগঞ্জে নদী ভাঙনে নিঃস্ব পদ্মাপাড়ের বাসিন্দা। নৈপথ্যে অপরিকল্পিত ড্রেজিং আর অবৈধ বালু উত্তোলন। ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসনের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।